এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে ব্রিটেন ফাইজার এবং বায়োএনটেকের করোনা ভাইরাসের টিকা অনুমোদন করেছে। সামনের সপ্তাহ থেকেই ব্রিটেনে গণহারে এই টিকা দেওয়া হবে। বাংলাদেশের 3টি পার্বত্য জেলায় শিক্ষার স্বাস্থ্যসেবার পর্যাপ্ত সুযোগ নেই বলে অভিযোগ। বান্দরবানের ধরেন চিবুক এলাকার কথা যদি আমরা বলি, সেখানে হচ্ছে 5 স্টার হোটেল নির্মাণের প্রক্রিয়া চলছে, অথচ সেখানকার মানুষজন প্রাইমারি লেভেলের যে পড়াশোনা সেটাও কোনো রকম শেষ করে অনেক কষ্টে, কারণ হচ্ছে ওখানে কোনো প্রাইমারি স্কুল ওভাবে নাই। ভারতে আবিষ্কৃত কোভিড টিকার চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল আজ শুরু হয়েছে কলকাতায়। থাকছে স্বাস্থ্য বিষয়ে আপনাদের প্রশ্ন নিয়ে ফোন ইন। এসব নিয়ে আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। ব্রিটেন হচ্ছে বিশ্বের প্রথম কোনো দেশ যারা ওষুধ কোম্পানি ফাইজার এবং বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা অনুমোদন করেছে। ব্রিটেনের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের এই অনুমোদনের পর এখন সামনের সপ্তাহ থেকেই ব্যাপক হারে সাধারণ মানুষকে এই টিকা দেয়া শুরু হবে। পরীক্ষামূলক প্রয়োগে এই টিকাটি 95% কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে তারা এই টিকার নিরাপত্তার দিকগুলো নিয়ে সন্তুষ্ট। এদিকে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা বলছে ব্রিটেনে এই টিকাটি অনুমোদন করা হয়েছে একটি জরুরি ব্যবস্থার বলে। ইউরোপীয় ওষুধ সংস্থা আগামী 29শে ডিসেম্বর এক বৈঠকে বসে ঠিক করবে শর্ত সাপেক্ষে সব সদস্য দেশে এটি ব্যবহারের অনুমতি দেয়া যায় কিনা। আন্তর্জাতিক শ্রম সংস্থা বলছে করোনা ভাইরাসের মহামারী সারা বিশ্বেই মানুষের মজুরির উপর প্রভাব ফেলেছে। আইএলও বলছে চলতি বছরের প্রথম 6 মাসে মানুষের গড়পড়তা মজুরি কমেছে অথবা খুবই ধীর গতিতে বেড়েছে। অদূর ভবিষ্যতেও মজুরির অধোগতি অব্যাহত থাকবে বলে আইএলও সতর্ক করে দিয়েছে। মাস্ক ব্যবহার নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঠোরতর নতুন একটি নিয়মাবলী জারি করেছে। ডব্লিউএইচও বলছে যেসব জায়গায় কমিউনিটিতে উঁচু মাত্রায় কোভিড-19 এর সংক্রমণ হচ্ছে সেখানে 1 মিটার সামাজিক দূরত্ব মানা সম্ভব না হলে ঘরের ভেতর এবং বাইরে মাস্ক ব্যবহার করা উচিত। আরো বলা হয়েছে বাড়িতে কোনো অতিথি এলে উপস্থিত সবার ফেস মাস্ক পরে থাকা উচিত। বিশেষজ্ঞরা এখন বলছেন শুধু হাঁচি কাশির মাধ্যমে নয়, কথা বলার সময় বা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমেও করোনা ভাইরাস একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ঢুকতে পারে। বাংলাদেশের সরকার হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীকে বঙ্গোপসাগরের এক দূরবর্তী দ্বীপে স্থানান্তরের যে পরিকল্পনা করছে, জাতিসংঘ আজ এক বিবৃতিতে আবারও তাদের ভিন্ন মতের কথা প্রকাশ করেছে। জাতিসংঘ বলছে এই পরিকল্পনায় তারা যুক্ত নয় এবং কোনো শরণার্থীকে সেখানে নেয়ার জন্য জোর জবরদস্তি করা উচিত নয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে সরকার প্রায় 2,500 শরণার্থীকে ভাসানচরে নিয়ে যেতে চায়। উত্তর ভারতের আরো হাজার হাজার কৃষক দিল্লির উপকণ্ঠে গত কদিন ধরে চলা বিক্ষোভে যোগ দিয়েছেন। এই কৃষকরা সরকারের নতুন কৃষি আইনকে অন্যায্য এবং শোষণমূলক বলে বর্ণনা করে তার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। কৃষকরা বলছেন সরকারের কৃষি সংস্কারের সুফল পাবে কেবল বড় বড় কর্পোরেশন। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তির 23 বছর পূর্ণ হচ্ছে আজ, কিন্তু 3টি পার্বত্য জেলায় পাহাড়ি জনগোষ্ঠীর নেতারা অভিযোগ করছেন সেখানে শিক্ষা আর স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এখনও পর্যাপ্ত সুযোগ তৈরি হয়নি। এই নেতারা বলছেন শহরাঞ্চলে এসব সুযোগ সুবিধে থাকলেও দুর্গম এলাকায় স্কুল আর হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্রের অপ্রতুলতা রয়েছে। দুর্গম এলাকায় স্বাস্থ্য ও শিক্ষার সুযোগের ঘাটতি থাকার কথা স্বীকার করছে সরকারও। তবে তারা আশ্বাস দিচ্ছে যে শিগগিরই এই ঘাটতি দূর করতে পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত শুনুন মুন্নি আক্তারের কাছে। বান্দরবান জেলার কঙ্কাবতী ইউনিয়নের বাসিন্দা রেং ইয়াংম্রো
মিস্টার ম্রো জানান, স্বাস্থ্য আর শিক্ষার সুযোগের ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে রয়েছে পাহাড়ি জনগোষ্ঠী। এখনও অনেক এলাকা রয়েছে যেখান থেকে বান্দরবান জেলা শহরে আসতে কয়েকদিন সময় লেগে যায়। সেখানে মানুষ অসুস্থ হলে মারাত্মক অবস্থার সৃষ্টি হয়, কারণ যে কোনো ধরনের অসুস্থতার জন্য যেতে হয় জেলা শহরেই। অনেক এলাকায় এখনও নেই প্রাথমিক শিক্ষার কোনো সুযোগ। কেউ যখন হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাদেরকে চলে আসতে হয় বান্দরবান সদরে। যে কমিউনিটি ক্লিনিক গুলো দেওয়ার কথা ছিল ইউনিয়ন ভিত্তিক, সেগুলাও ঠিকঠাক মতো পরিচালিত হয় না। সেখানে চিকিৎসার কোনো সুযোগ থাকে না, অনেকগুলো ক্লিনিক তো অচল হয়ে পড়ে আছে। বান্দরবানের ধরেন চিম্বুক এলাকার কথা যদি আমরা বলি, সেখানে 5 স্টার হোটেল নির্মাণের প্রক্রিয়া চলছে, অথচ সেখানকার মানুষজন প্রাইমারি লেভেলের যে পড়াশোনা সেটাও কোন রকম শেষ করে অনেক কষ্টে, কারণ ওখানে কোনো প্রাইমারি স্কুল ওভাবে নাই। রাঙ্গামাটি জেলার চাকমা সার্কেল উপদেষ্টা রানী এন তিনি বলেন, শান্তি চুক্তি সই হওয়ার 23 বছর পেরিয়ে যাওয়ার পর শিক্ষা আর স্বাস্থ্যসেবার সুযোগ কিছুটা বাড়লেও এখনও সেগুলো পর্যাপ্ত নয়। দুর্গম এলাকায় কমিউনিটি ক্লিনিকের বেশ কিছু অবকাঠামো থাকলেও কম বেতন ও সুযোগ সুবিধার অভাবে অনেক স্বাস্থ্যকর্মী আসলে দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা দিতে যেতে চান না। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন এসব এলাকার বাসিন্দারা, বলছিলেন রানী এন। স্বাস্থ্য খাতে যদি আমরা চিন্তা করি, রিমোট এরিয়ার মানুষজন কিন্তু এখনো অনেক বঞ্চিত। যদি কম্পেয়ার করতে বলা হয়, হ্যাঁ 23 বছর আগে কি ছিল, 23 বছর পরে কি হয়েছে, অবশ্যই প্রোগ্রেস হয়েছে, কিন্তু সেই প্রোগ্রেসটা আশানুরূপ না আর কি। রানী এন বলেন, দুর্গম এলাকাগুলোতে সরকারি স্কুলও নেই। বেসরকারি সংস্থাগুলো প্রকল্প ভিত্তিক কিছু প্রাথমিক বিদ্যালয় তৈরি করলেও প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর সেগুলো বন্ধ হয়ে যায়। এমন সব দুর্গম গ্রাম আছে যেখানে 2 ঘন্টা হাঁটার রাস্তা, সেখানে বাচ্চা আছে প্রাইমারি স্কুলে পড়ার মতো 10-12 জন। তো এখন 10-12 জনকে নিয়ে তো আসলে একটা প্রাইমারি স্কুল খোলা যায় না। তো আলটিমেটলি সেখানে কোনো স্কুল নাই। যেটা হয়েছে যে পাড়াবাসীরা মিলে একটা স্কুল খুলেছে, সেখানে এনজিও সহায়তায় স্কুল চলতো। কিন্তু এখন এনজিও প্রজেক্ট গুলো তো প্রজেক্ট বেস, প্রজেক্ট শেষ, টাকা শেষ, স্কুল শেষ। পর্যাপ্ত স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ না থাকার পেছনে পার্বত্য শান্তি চুক্তির শর্তগুলো বাস্তবায়ন না হওয়াকে দায়ী করছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। এই পরিষদের সদস্য KS মং মারমা বলেন, পাহাড়ি এলাকার স্বাস্থ্য এবং শিক্ষা খাত পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অধীনে দেওয়ার কথা থাকলেও সেটি কৌশলে বাস্তবায়ন করা হয়নি, যার কারণে পিছিয়ে পড়ছে এই দুই খাত, বলছিলেন KS মং মারমা। পার্বত্য জেলা পরিষদ সমূহ তাদের হাতে আইনগতভাবে যে সমস্ত বিভাগ বা কর্ম প্রতিষ্ঠান হস্তান্তরিত হওয়ার কথা, সেগুলো এখনো হয়ে ওঠে না। চুক্তিতে যেভাবে লেখা আছে, আইনে যেভাবে লেখা আছে, সেভাবে তো আর শিক্ষা কার্যক্রম চলতে পারতেছে না। মাধ্যমিক শিক্ষা তো নাই বললাম, উচ্চ মাধ্যমিকটা জেলা পরিষদের কাছে হস্তান্তর করেছে বলে বলছে, অফিস অর্ডার বলছে, কিন্তু দেখা যায় যে শিক্ষা কার্যক্রমগুলো সেই আপনার অধিদপ্তরের মাধ্যমে, মহাপরিচালকের মাধ্যমে আগের মতো কাজ এখনো বাকি আছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দুর্গম এলাকাগুলোতে আগে যে পরিমাণ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল ছিল তার সংখ্যা এখন অনেক বেড়েছে। তবে এরপরও দুর্গম এলাকাগুলোতে শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শফিকুল আহমদ। অনেক এলাকায় এখনও মাধ্যমিক বিদ্যালয় নেই বলে অভিযোগের বিষয়ে মিস্টার আহমদ বলেন, ঘাটতিগুলো পূরণে পদক্ষেপ নেওয়া হবে। এই অভিযোগ অনেকাংশ সত্য হতেও পারে, কিন্তু হাই স্কুল তো সব লেভেলে ওইভাবে করা এখনো সম্ভব হয়নি। অন্তত হাই স্কুল একটা হতে গেলে তার ফিডার স্কুল অনেকগুলো থাকা লাগে। একটা এলাকায় যদি 10টা ঘর থাকে, 20টা ঘর থাকে, সেই এলাকার জন্য হয়তো এই মুহূর্তে মাধ্যমিক স্কুল করা সম্ভব হয়নি। স্বাস্থ্যের ক্ষেত্রে লিমিটেশন কিছুটা থাকতে পারে, লিমিটেশন আছে, এটা পর্যায়ক্রমে ফিল আপ করা হবে আর কি। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ বলছে, পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে শান্তি চুক্তি নিয়ে একটি রাজনৈতিক সমাধান দরকার। ঢাকা থেকে মুন্নি আক্তার। ভারতে আবিষ্কৃত কোভিড টিকা কোভ্যাক্সিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল আজ শুরু হয়েছে কলকাতায়। ভারত বায়োটেক নামের একটি সংস্থা ভারতের চিকিৎসা গবেষণা কাউন্সিল বা ICMR এর সঙ্গে যৌথ উদ্যোগে এই টিকা তৈরি করেছে। কলকাতা সহ দেশের 24টি কেন্দ্রে 25,000-এরও বেশি মানুষকে টিকা দেওয়ার মাধ্যমে চলছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল। এই পর্যায়ে যাদের টিকা দেওয়া হবে তাদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে অন্তত আগামী 10 মাস। তারপরই গবেষকরা তথ্য বিশ্লেষণ করে বুঝতে পারবেন এই টিকাটি করোনা ভাইরাস সংক্রমণ রুখতে কতটা কার্যকরী। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী।
কলকাতায় কেন্দ্রীয় সরকারের গবেষণাগার নাইসেডে আজ দুপুর থেকে শুরু হয়েছে ভারতে তৈরি করোনা টিকা কোভ্যাক্সিনের গুরুত্বপূর্ণ তৃতীয় পর্যায়ের ট্রায়াল। কর্ণাটক সহ আরও কয়েকটি রাজ্যেও আজ থেকেই তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করা হয়েছে, যদিও অন্য কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই ট্রায়াল চলছে। ভ্যাকসিনটির কার্যকারিতা প্রাণীদের উপরে প্রয়োগ করে ইতিবাচক ফলাফল পাওয়ার পরেই মানবদেহে পরীক্ষার ছাড়পত্র পায় ওই টিকা। দেশের মোট 24টি কেন্দ্রে এই পরীক্ষা চলছে, কিন্তু কোনো করোনা টিকার ট্রায়াল পশ্চিমবঙ্গে এই প্রথম শুরু হলো। প্রথম টিকাটি নেন নাইসেড গবেষণাগারের কাছেই থাকেন এমন এক ব্যক্তি, আর দ্বিতীয় টিকাটি দেওয়া হয় কলকাতার বিদায়ী মেয়র ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। তিনি নিজেই এই ট্রায়ালে অংশ নেবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। টিকা নেওয়ার পরে সাংবাদিকদের তিনি জানাচ্ছিলেন, বায়োটেকের যে ওষুধ সেটা নিলাম, আধ ঘন্টা আমাকে বসিয়ে রাখলো, আমার কোনো অসুবিধা নেই। আমাকে এটা দেওয়ার পরে এখন ওনাদের অনেক স্বেচ্ছাসেবক বাড়ছে হু হু করে। সারা ভারতবর্ষের মানুষ যেদিন নেবে সেই দিন আমি নিজেকে পূর্ণতা লাভ করবো যে হ্যাঁ, প্রথম আমি নিয়েছি, ট্রায়ালের সাহায্য করেছি, তবেই আমার সেটা সাকসেস হবে। গবেষকরা বলছেন প্রথম টিকাটি দেওয়ার 4 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজটি দেওয়া হবে এবং আগামী 10 মাস স্বেচ্ছাসেবকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। গবেষকরা যেমন স্বেচ্ছাসেবকদের বাড়ি যাবেন, তেমনি হাসপাতালেও আসতে হবে মাসে একবার করে। এর জন্য সামান্য হাত খরচও তারা পাবেন। টিকা পরীক্ষার জন্য যে গাইডলাইন তৈরি করা হয়েছে তাতে সেই সব মানুষকেই স্বেচ্ছাসেবক হিসাবে গ্রহণ করা হবে যারা কোভিড, এইডস এবং হেপাটাইটিসে আক্রান্ত হননি। আবার গর্ভবতী নারীরা ট্রায়ালে অংশ নিতে পারবেন না এবং ট্রায়াল চলাকালীন গর্ভধারণ করবেন না এমন মুচলেকাও দিতে হবে। কোভ্যাক্সিন ট্রায়ালের মুখ্য গবেষক ডক্টর ই ভেঙ্কটরাও সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলছিলেন কি পদ্ধতিতে এই ট্রায়াল চলছে। 50% of the subjects will be given a vaccine and 50% of the subjects will be given a placebo to find out how many of those people who are received the vaccine. ডক্টর রাওয়ের কথায় স্বেচ্ছাসেবকদের 50%কে ভ্যাকসিন দেওয়া হবে আর বাকিদের দেওয়া হবে প্ল্যাসেবো, অর্থাৎ একই রকম দেখতে স্যালাইনের মতো কোনো সাধারণ তরল যা ভ্যাকসিন নয়। 2টি ডোজ দেওয়ার পরে দেখা হবে যারা ভ্যাকসিন পেয়েছেন এবং যাদের প্ল্যাসেবো দেওয়া হয়েছে এই দুটি গোষ্ঠীর কত শতাংশ মানুষ করোনা আক্রান্ত হলেন। এই পরীক্ষাটা একটা বিরাট সংখ্যক মানুষের মধ্যে করতে হয়। কোভ্যাক্সিনের এই তৃতীয় পর্যায়ের ট্রায়ালই ভারতে এখনও পর্যন্ত সবথেকে বড় মাপের ভ্যাকসিন ট্রায়াল বলে জানাচ্ছিলেন ডক্টর ই ভেঙ্কটরাও। গবেষকরা বলছেন কাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে আর কাকে সাধারণ তরল এটা অতি গোপনীয় তথ্য। স্বেচ্ছাসেবক নিজে বা যিনি ইঞ্জেকশন দিচ্ছেন অথবা গবেষক, চিকিৎসক কেউই বুঝতে পারবেন না যে কে টিকা পেলেন আর কে সাধারণ তরল। টিকা এবং সাধারণ তরল দেখতে যেরকম এক, তেমনি একই ধরনের শিশিতে রাখা থাকে। গোটা ট্রায়াল পর্বের শেষে ফলাফল বিশ্লেষণ করার সময় ওই অতি গোপনীয় তথ্য জানতে পারবেন হাতে গোনা কয়েকজন। আবার টিকা যারা নিচ্ছেন তাদের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে বলে জানাচ্ছিলেন কলকাতার প্রবীণ ভাইরাস ও মহামারী বিশেষজ্ঞ ডাক্তার অমিতাভ নন্দী। একটা টাইপ অফ রিয়াকশন হচ্ছে সেই অসুখটাই অল্প মাত্রায় হয়তো হবে, জ্বর, কাশি ইত্যাদি, গায়ে হাতে ব্যথা। 2 নম্বর হচ্ছে যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, মানে অ্যালার্জি রিয়াকশন। মূলত এই দুটো জিনিসই এইসব ভ্যাকসিনে থেকে আশা করা হয়। আর যাদের ভ্যাকসিন দিচ্ছে তাদের ক্লোজ মনিটরিং করা হয়। ভ্যাকসিনটা দেওয়ার পরে কিছুক্ষণ তাদের অবজার্ভ করতে হয়। অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশন কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়, কয়েক মিনিটের মধ্যে শুরু হয়ে যায়। গায়ে হাতে ব্যথা, জ্বর ভাব, একটু জ্বর আসা, হাঁচি কাশি হওয়া, সেগুলো 24-48 ঘন্টা পরে ওগুলো হয়। কোভ্যাক্সিন টিকার ট্রায়াল আজ শুরু হলেও কলকাতার আরও 2টি মেডিকেল কলেজে অন্য 2টি কোভিড ভ্যাকসিন ট্রায়াল অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রাজ্য সরকার প্রাথমিকভাবে সবুজ সংকেত দিলেও এখনও ছাড়পত্র আসেনি বলেই জানাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। এবারে ফোন ইন অনুষ্ঠানের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে। সেখানে আছেন সহকর্মী সঞ্জনা চৌধুরী। ধন্যবাদ মোয়াজ্জেম। বিবিসি বাংলা পরিক্রমায় আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে গাইনি অথবা স্ত্রীরোগ। এই বিষয়ে শ্রোতাদের নানা প্রশ্নের উত্তর দিতে আমাদের সাথে ইতোমধ্যে যুক্ত হয়েছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক গাইনি বিভাগের প্রধান ডক্টর গুলশানারা। ডক্টর গুলশানারা, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার আজকের ফোন ইনে অংশ নেওয়ার জন্য। এবার আমরা সরাসরি শ্রোতাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দেবেন পারভিন আক্তার, তিনি ফোন দিয়েছেন খুলনা থেকে। জি, আসসালামু আলাইকুম। জি, আপনি প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন ছিল যে পিরিয়ডের সময় আমার খুব পেটে ব্যথা হয়, এতটা ব্যথা হয় যে আমার গায়ে জ্বর চলে আসে, বমিও হয় সাথে। আমার ডাক্তারের কাছে এটা প্রশ্ন ছিল। জি জি, ডক্টর গুলশানার, আপনি শুনতে পেয়েছেন?
হ্যাঁ, শুনেছি। তো পেশেন্ট তো তার বয়স অথবা তার বাচ্চা আছে কিনা সেটা বলে নাই। ওটা বললে ভালো হইতো। তো এখন পিরিয়ডের ব্যথা অনেক কারণেই হয়ে থাকে। একটা হচ্ছে যে পিরিয়ডে সামান্য কিছু ব্যথা হয়। উনি অবশ্য বলছেন যে অনেক বেশি ব্যথা, যে উনি রেগুলার কাজ করতে পারছেন না। এজন্য কতগুলো কন্ডিশনেই ব্যথা হয়। সেজন্য তাকে আল্ট্রাসোনোগ্রাফি করলে অনেকগুলো কন্ডিশনই বের হয়ে আসবে। সাথে উনি ব্যথানাশক ওষুধ খেতে পারেন। এটা হচ্ছে যখন পেইন হবে তখন মাসিকের সময় ওষুধ খাবেন। সাথে আরো ব্যথার জন্য যদি অ্যাসিডিটি হয় তারও ওষুধ খেতে পারেন। কিন্তু ওনাকে আল্ট্রাসোনোগ্রাফি করে আসলে দেখতে হবে যে এই পেইনটা উনার কি জন্য হচ্ছে। কারণ জরায়ুর অনেকগুলো কারণে এন্ডোমেট্রিওসিস নামে আছে একটা, সেটাতে হয়, জরায়ুর টিউমার থাকলে হয়, তারপরে পেলভিসে ইনফেকশন থাকলে হয়। এইটার কোনটা উনার আছে সেইটা দেখে তারপরে উনি ওইগুলোর হচ্ছে ডেফিনিটিভ ট্রিটমেন্টে যাবেন। জি, ওনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। জি, জি। এবার আমরা চলে যাচ্ছি কুমিল্লায়, সেখান থেকে যোগ দেবেন মিতু খন্দকার। জি, আসসালামু আলাইকুম। জি, জি, আপনি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার হচ্ছে বয়স 26, আমি কনসেপ্ট করছি 9 মাস চলতেছে। এখন আমার জরায়ুতে টিউমার আছে, আর টিউমারটা প্রচুর পরিমাণ পেন করে। আর পেনের জন্য কোনো ধরনের সলিউশন আমার আছে কিনা এই মুহূর্তে, মানে 9 মাস চলতেছে যেহেতু ব্যথা অনেক বেশি। আর এটা হচ্ছে আমার প্রচুর শ্বাসকষ্টের সমস্যা হয়, আমি কোনো ইনহেলার ব্যবহার করতে পারবো কিনা, ইনহেলার নামটা যদি বলতো আর কি। জি, ডক্টর গুলশান। হ্যাঁ, শ্বাসকষ্ট মানে আগে থেকে হয়তো মনে হয় ওনার অ্যাজমা আছে। অ্যাজমার জন্য ইনহেলার আপনি ব্যবহার করতে পারবেন। ইনহেলারের তো অনেক রকম আছে। এটা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে যে ইনহেলার উনি দেন আপনাকে সেই ইনহেলার নিতে পারবেন। আর বাচ্চা আছে 9 মাস হয়ে গেছে, সামনে তো মনে হয় ডেট এসে গেছে। তো টিউমার যদি ফাইব্রয়েড নামে যে টিউমারটা আছে এটা থাকলে ব্যথা করে। ব্যথার ওষুধ আপনি খেতে পারবেন। খেয়ে আপনি চেষ্টা করেন যে আপনার ডিউ ডেটে অথবা তার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে যে আপনি কতদূর যেতে পারবেন, আপনার ডেলিভারির মোডটা কি হবে, এটা মানে অপারেশন লাগবে কিনা, এটা নরমাল ওয়েতে হবে কিনা, এইগুলো ডিসিশন নিয়ে তারপরে আপনি ডেলিভারির ডিসিশন নিবেন। তার আগে আপনি পেইন কিলার আপনাকে ডাক্তার যা দেয় সেটা আপনি খেতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। জি, এবারে চলে যাচ্ছি হাজের আক্তারের কাছে, তিনি ফোন দিয়েছেন সিলেট থেকে। হ্যালো। হ্যালো, জি হাজের আক্তার, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে কোলেস্টেরল জন্ডিসের বিষয়টা কি, ওটা ট্রিটমেন্টটা আসলে? জি, আপনার প্রশ্নটা আসলে পরিষ্কার হয়নি, বোঝা গেল না। আপনি আরেকবার করবেন। কোলেস্টেরল জন্ডিস। কোলেস্টেরল জন্ডিস। কোলেস্ট্যাসিড জন্ডিস মনে হয় বলছে। কোলেস্ট্যাসিড জন্ডিস প্রেগন্যান্সিতে যেটা হয় সেইটা। জি জি জি। কোলেস্ট্যাটিক জন্ডিস প্রেগন্যান্সিতে যেটা হয় সেটার মেডিসিন আছে, কিন্তু এই মেডিসিনও আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। এটা একটা কন্ডিশন, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। ডাক্তার যদি আপনার ওই টেস্টটা করবে কতখানি বিলিরুবিন বেড়ে গেছে সেটা দেখে আপনাকে মেডিসিনের ডোজ এবং কতদিন খাবেন ওইটা বলে দিবেন। তারপরে আপনি দেখবেন এটা মানে কোনো সমস্যা হবে না আপনার, এটা কমে যায়, কমে যেয়ে আপনি ডেলিভারির দিকে আগায় যেতে পারবেন। জি, এবার চলে যেতে চাই আমাদের চতুর্থ কলারের কাছে, তিনি ফোন দিয়েছেন নীলফামারী থেকে জান্নাতি আক্তার মিম। জি জি, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটা হলো, আমাদের বিয়ে হওয়ার হচ্ছে প্রায় 1.5 বছরের বেশি হয়ে গেল। বাচ্চার জন্য ট্রাই করতেছি বাট কনসিভ করতেছি না। অনেক জায়গায় ডক্টর দেখাইছি, রিপোর্টও ভালোই আসছে, বাট বাচ্চা কনসিভ করতেছি না কেন সেটা বুঝতেছি না। কিন্তু আমার হচ্ছে পেটে ব্যথা আছে একটু, মানে মিন খাওয়াকালীন আমার পেটে ব্যথা হয়। হ্যাঁ, আপনার আসলে মাত্র 1.5 বছর হলো বিয়ে হয়েছে, তো আপনি তো পরীক্ষাগুলো করেছেন। আসলে 1 বছরের মধ্যে কিন্তু 60% মানে এটা কনসিভ করে, আর বাকিরা কিন্তু আসলে একটু সময় লাগে। তো আপনার সব পরীক্ষাতে যদি ভালো থেকে থাকে, শুধুমাত্র একটু পেট ব্যথার মাসিকের সময় অনেকেরই হয়। তো এটা যদি আপনি পরীক্ষা করে থাকেন তাহলে তো আপনি দেখেছেন যে পেট ব্যথার জরায়ুর কোনো কারণ আছে কিনা, সেগুলা হয়তো নাই। আপনি যেহেতু বলছেন যে পরীক্ষা করা হয়েছে, আপনার হাজবেন্ডের পরীক্ষা করা হয়েছে কিনা, যদি না হয়ে থাকে সেটাও আপনি করবেন। করে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে চেষ্টা করেন। এটা হতাশ হবেন না, কারণ আপনার বিয়ে কিন্তু মাত্র
মাত্র 1.5 বছর হলো হয়েছে, এখানে কিন্তু সব 100% হচ্ছে কনসিভ করে না, এটা কিন্তু সময় লাগে, আর একটু সময় লাগবে, আপনার লাগতে পারে। এবার চলে যাচ্ছি পরের কলারের কাছে। করিমা খাতুন, তিনি ফোন দিয়েছেন খুলনা থেকে। জি, আমার বয়স 30। আমার সমস্যা হচ্ছে আপনার প্রেশারে। পেশাব আসলে আমি ধরে রাখতে পারি না, ধারণ ক্ষমতা অনেক কম, অনেক সময় কাপড় নষ্ট হয়ে যায়। এটা প্রস্রাবের আসলে সমস্যা, প্রস্রাবের সমস্যা পরীক্ষা করতে হবে, কিন্তু প্রস্রাব পরীক্ষা করে এটাতে কোনো মানে ইনফেকশন আছে কিনা সেটা দেখতে হবে। আর তাছাড়া প্রস্রাবের জন্য যেটা, যে আপনি প্রস্রাব করার পরে একটু উষ্ণ পানি ব্যবহার করেন, পানিটা পরিমিত পরিমাণে খাবেন। আর ধরে রাখতে পারেন না মানে এটা কি হাঁচি কাশি দিলে ধরে রাখতে পারেন না, নাকি এমনি ধরে রাখতে পারেন না, এটার কিছু এক্সারসাইজ আছে। সেই এক্সারসাইজ আপনি ডাক্তারের কাছে বললে কিন্তু সেই এক্সারসাইজটা আপনাকে বলে দিবে, দেখায় দিবে, সেটা কিছু এক্সারসাইজ করা যায়। আর তাছাড়া একটু আপনি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ওই যে একটু উষ্ণ পানি ব্যবহার করলে এটা সমস্যাটার অনেকটাই সমাধান হয়। আর আপনি প্রস্রাব টেস্ট করেন, টেস্ট করে দেখেন এটাতে ইনফেকশন আছে কিনা, যদি থাকে তাহলে ডাক্তারের পরামর্শ ক্রমে আপনি ওষুধ খাবেন, তাহলে দেখবেন যে সমস্যাটা সমাধান হবে। জি, এবার চলে যেতে চাচ্ছি আমাদের ষষ্ঠ কলারের কাছে। তিনি কুমিল্লা থেকে ফোন দিয়েছেন, সুমি আক্তার। জি জি, সুমি আক্তার শুনতে পাচ্ছেন, আপনি আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রস্রাবের রাস্তা প্রচুর চুলকায় এবং লালা জাতীয় বের হয়, এবং এটা আমার অনেক দিন। এটা কেন হয় আর এটার প্রতিকার কি? হ্যাঁ, এরকম চুলকানি আর হচ্ছে মানে ডিসচার্জ মানে যেটা লালা বের হয়, এটা তো কন্ডিশন আছে, অনেকগুলো কারণেই এটা হয়। তারপরেও আপনি যেহেতু অনেকদিন হলো বারবার হয়েছে, এটা কিন্তু বারবার হতে পারে। এটা 2 রকম ইনফেকশনের জন্যই বেশি হয়, অনেকটা ফাঙ্গাসের জন্য হয়, আর একটা ট্রাইকোমোনিয়াসিস বলে সেটার জন্য হয়। এই 2টা ইনফেকশনেই ম্যাক্সিমাম দেখা যায়, আবার 2টা মিক্সড হতে পারে। এজন্য আপনাকে ডাক্তার হয়তো লোকাল ব্যবহার করার জন্য মানে মাসিকের রাস্তায় ব্যবহার করার জন্য যে ট্যাবলেট আছে সেটা দিতে পারেন। বাইরে হচ্ছে চুলকানির জন্য ক্রিম ব্যবহার করতে পারেন। তারপরে একটু উষ্ণ পানি ব্যবহার করতে পারেন। আর দিনে বুঝে একটু চেষ্টা করেন জায়গাটা ড্রাই রাখার জন্য। তবে যেহেতু এই যে 2টি ইনফেকশন যেটা আমি বললাম, এটা কিন্তু বারবারই হতে পারে। আপনি আপনার হাজবেন্ডকেও একটা ট্রিটমেন্ট দিবে আপনার ডাক্তার। দুইজনেই একসঙ্গে ট্রিটমেন্ট নিলে তাহলে দেখা যাবে যে ওই ইনফেকশনটা, ট্রাইকোমোনাস ইনফেকশনটা আর এত বারবার হবে না। আর ফাঙ্গাল ইনফেকশনটার জন্য আসলে ড্রাই থাকতে হবে আপনার। আর আপনি ব্লাড সুগারটা দেখে নেবেন যে আপনার ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিসের কন্ডিশনে এটা হয়। আর একটু জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাচ্ছেন কিনা সেটাও একটু জানতে হবে, এইখানেও অনেক সময় এটা হয়। আবার কন্ডোম ব্যবহার করলেও অনেক সময় এগুলো হয়। আবার অনেকদিন ধরে যদি কেউ অসুস্থ থাকে অন্য কোনো কারণে, সেটাও হতে পারে। তো আপনার জন্য যেটা, সেটা আপনি মিনিমাম হচ্ছে আপনার ডায়াবেটিস আছে কিনা এটা দেখবেন, এবং সাথে ইউরিনের টেস্টটাও করে নেবেন যে ইনফেকশন আছে কিনা। জি, আপনার শ্রোতাদের উদ্দেশ্যে আবার জানিয়ে দিতে চাই যে গাইনি অথবা স্ত্রী রোগ সম্পর্কে বিভিন্ন নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন ডক্টর গুলশান আরা। এবার তার কাছে প্রশ্ন রাখবেন রংপুর থেকে নাসরিন আক্তার। জি, নাসরিন আক্তার বলছি। জি জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, মেয়েদের ব্রেস্ট টিউমারের উপসর্গগুলো কি হতে পারে, অর্থাৎ কি করে বুঝবো যে ব্রেস্ট টিউমার হয়েছে? আর একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে মেয়েদের 15 থেকে 18 বা 20 বছরের মধ্যে যে পিরিয়ডের সময় প্রচন্ড ব্যথা হয়, এই ব্যথার যদি কোনো ট্রিটমেন্ট না হয়, এমনিতেই ভালো হয়, পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে কিনা? না, আপনি প্রথমটা বলি, ব্রেস্ট টিউমারটা নিয়ে। ব্রেস্ট আসলে নিজেই পরীক্ষা করা, এটা জানা যায়। হ্যাঁ, এটা শিখে নিতে হয় একটু। ডাক্তারের কাছে গেলেই এটা শিখাই দেয় যে নিজের ব্রেস্ট কিভাবে নিজে পরীক্ষা করা লাগে। তা নিজের হাতেই কিন্তু ধরা পড়ে যে ব্রেস্টের চাকা আছে কিনা, এটা অন্য কোনো সিমটম না, নিজেই ধরা যায়। আর যদি মনে হয় যে আপনি নিজে ওটা শেখেন নাই,
তাহলে ডাক্তার কাছে যে প্রাথমিক একবার দেখাতে পারেন, তারপরে ওই ডাক্তারকে বললেই আবার অনেক সংস্থাও আছে যারা এই হেল্প করে। হাসপাতালের একটা কর্নারও থাকে অনেক জায়গায় সার্জারি ডিপার্টমেন্টে, যে সেখানে মানে নিজে ব্রেস্ট এক্সামিনেশন কিভাবে করবেন সেটা দেখায় দেয়। এটা সাহায্য নিলে আপনি ব্রেস্টে টাকা থাকলে সেই হিসাবে আপনি মানে চিকিৎসা নিতে পারবেন। আর মাসিকের এই বয়সের মধ্যে, যে বয়সটা বলছেন এই বয়সের মধ্যে মাসিকের ব্যথা হতে পারে। মাসিকের ব্যথাটা এমনি যদি ভালো হয়ে যায় তাতে সমস্যা নেই। আসলে এইখানকার এই সময়ের ব্যথাটা আসলে এমনি ভালো হয়ে যায়। মাসিকটা শুরু হয়ে গেলেই মানে এটা ব্যথাটা কমে যায়। মাসিক যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে হয়। এটা সমস্যার কিছু না, এটা খুবই স্বাভাবিক ধরনের একটা মাসিকের ব্যথা। জি, এবার যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। ঢাকা থেকে ফোন দিয়েছেন নাজনীন সুলতানা। আমার সমস্যাটা হচ্ছে হঠাৎ করে বমি লাগে, কিন্তু বমি হয় না। সেই সাথে মাথা ঘোরায়, মানে চোখ খুলতে পারি না, কারোর সাথে কথাও বলতে পারি না। কথা বলতে গেলে মনে হয় যে বমি হবে, আর যে রুমে বা বিছানায় থাকি মনে হয় চোখ খুললেই এত স্পিডে মানে ঘর মানে বিছানা ঘুরতেছে যে মনে হচ্ছে যে মাটিতে পড়ে যাব। আর মানে এরকম মানে প্রায়ই হয়। মানে আগে হচ্ছে আমার মায়ের কাছে থাকতে তিনি কৃমির ওষুধ দিত, মাথায় পানি দিত, তেল দিত, কিন্তু এগুলোতে কোনো কমে না। আসলে মানে লাস্ট 2 দিন আগেও আমার এরকম হয়েছে। আমি এটা গত মাসেও কৃমি ট্যাবলেট খেয়েছি, কিন্তু কেন এটা হয় আর পরিত্রাণের উপায় কি? ম্যামের কাছে আমার প্রশ্ন। না, এটা যে সমস্যাটা বললেন এটা তো কৃমির সাথে আসলে সম্পর্কযুক্ত না। আপনি আসলে মাথার এই সমস্যাটার জন্য যে ঘুরায়, যে এই ঘুরানোটা দেখানোর জন্য আপনি নিউরো মেডিসিন অথবা সাধারণ মেডিসিনের যারা আছেন তাদের একটু পরামর্শ নেন। আপনাকে পরীক্ষা করে ওনারা দেখবেন যে আসলে এই সমস্যাটা আপনার কি জন্য হচ্ছে। এটা মাথা পরীক্ষা অথবা চোখ পরীক্ষা অথবা চোখের চশমা লাগবে কিনা, এগুলো পরীক্ষা করলে এটা ধরা পড়বে। হ্যাঁ, এটা আসলে কৃমির ওষুধ খাইলেই ঠিক হয়ে যাবে, ঠিক এরকম না। আপনি তো ডাক্তারের পরামর্শ নেন, মেডিসিন অথবা নিউরো মেডিসিন, তাহলে দেখবেন যে এটার থেকে আপনি মানে একটা সমাধান খুঁজে পাবেন। জি, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ঠাকুরগাঁও থেকে কল করেছেন জেসমিন ফারিয়া। জি, আমি হচ্ছে 2টা প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে যে এই যে জরায়ুর যে টিউমার হয় সেটা কিসের কারণে হয়, আর সেটা থেকে বেঁচে থাকার জন্য সচেতনতামূলক কি আগে থেকে ব্যবস্থা নিতে পারি, এটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার আম্মুর বয়স 40 বছরের মতো হবে। তো আমার আম্মু হচ্ছে যখন প্রসাব হয় সেটা জ্বালাপোড়া করে, আর মানে খুব দ্রুত, মানে যখন মানে প্রসাবের চাপাসের সাথে সাথে মানে প্রসাব দিতে হয়, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়, বুঝতে পারছেন। এই 2টা প্রশ্ন। আচ্ছা, আপনার আম্মুরটা আগে বলি যে এই বয়সে প্রস্রাবের, এর আগেও কিন্তু এরকম একটা প্রশ্ন ছিল যে প্রস্রাবের ইনফেকশন আছে কিনা এটা দেখতে হবে। কারণ দেখলে, আর ওনার তো বাচ্চা কাচ্চা, আপনারা হয়েছেন, বড় হয়েছেন, এই তো 40 ইয়ার্স এজ হয়েছে, তাহলে ওইখানে একটু জরায়ুটা কোনো সমস্যা আছে কিনা, নিচের দিকে নেমে আসছে কিনা অথবা অন্য কোনো সমস্যা আছে কিনা এটা ডাক্তারকে দেখান। দেখাইলে এই সমস্যাটা কিন্তু এই সময়ে হয়, কিন্তু আবার ট্রিটমেন্ট নিলে হচ্ছে ভালো হয়ে যায়। আম্মুকে ডাক্তার দেখাইতে হবে, যিনি গাইনির ডাক্তার, ভিতরে ওনার দেখবেন, দেখে বুঝবেন যে কি কারণে হচ্ছে। আর আরেকটা প্রশ্ন, জরায়ুর টিউমার বলতে চাচ্ছেন নাকি জরায়ু মুখের টিউমার বলতে চাচ্ছেন? এইটা আসলে জরায়ুর কিন্তু মুখে একটা টিউমার হয় আর জরায়ুতেও টিউমার হয়। তা আপনাকে জরায়ু মুখেরটা মনে হয় সচেতনতার কথা বলছেন, কারণ ইদানিং অনেকে বলতেছিল তো, যেটাকে বলে সার্ভাইকাল ক্যান্সার। এটা আসলে একটা হচ্ছে ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন আমাদের দেশে ফেব্রুয়ারি মাস থেকেই আমরা আশা করছি যে ভ্যাকসিন পাওয়া যাবে, তো ভ্যাকসিনের আওতায় আসলে এটা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে এটা বাল্য বিবাহ মানে করতে হয় না, আর আরো একটু মেনে চলতে হয়, খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে হয় না। আর একটা জিনিস হচ্ছে এটা দেখার জন্য স্ক্রিনিং যেটা বলে, মানে এটা পরীক্ষা করে দেখা যায়, সে সমস্ত পরীক্ষা আমাদের দেশে আছে। বিভিন্ন রকম ভায়া টেস্ট আছে, প্যাপস আছে, তারপরে এসপিভি ডিএনএ, বিভিন্ন রকম টেস্ট আছে, সে টেস্ট করে ধরা যায়। সেই টেস্টের আওতাতেও যাইতে পারে। এটা সাধারণত 30 বছর বয়স হলে তখন থেকে শুরু করে, কিন্তু টিকা নিলে প্রাথমিকভাবেই এটা
মানে বন্ধ থাকে। এটা হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সারের ব্যাপারটা। আর জি, ডক্টর এমনি যে গুলশান আরা, জরায়ুতে গোটা আপনাকে ওটা অনেক ঠিক না। ধন্যবাদ। দুঃখিত হ্যাঁ। যে এখানেই থামিয়ে দিতে হচ্ছে, আমাদের হাতের সময় ফুরিয়ে এসছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আহ, শ্রোতাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, গাইনি অথবা স্ত্রীরোগ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ডক্টর গুলশান আরা। এবার চলে যাচ্ছি সরাসরি লন্ডন স্টুডিওতে মোয়াজ্জেম হোসেনের কাছে। সঞ্জনা, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ আজকের অতিথিকে। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে ব্রিটেন ফাইজার এবং বায়োএনটেকের করোনা ভাইরাসের টিকা অনুমোদন করেছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30টায় আর ভারতে সন্ধ্যে 7টায় শুনবেন আশা করি। লন্ডন স্টুডিও থেকে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি। At bbcworldservice.com.